ওকে, তো আমরা আজকে আশা করতেছি বায়োলজি চ্যাপ্টার 4-এর লাস্ট লেসন করতেছি, ঠিক আছে। এটা এবং একটু গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম এটিপি নিয়ে, আমরা আরও দেখেছিলাম কীভাবে হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে গাছ বা উদ্ভিদ খাদ্য তৈরি করে, বিভিন্ন বিষয়গুলো। তো তার আগে আমি ইন জেনারেলি আবার দেখে নিচ্ছি ভিডিও হচ্ছে কি না। ইট ইজ ওয়ার্কিং, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। যাই হোক, তো আমরা ব্যাক করি আবার। ঠিক আছে, তো আমরা যদি ব্যাক করি, দেখো আগে তোমরা শ্বসন প্রক্রিয়া কাকে বলে এবং শ্বসনের ফলে যে দেহের বৃদ্ধি সাধন হয় এবং দেহ শক্তি পায় সেই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণ করি, ঠিক আছে। এবং কথা হচ্ছে এখানে দুটো লাইন বলতেছে, কি বলতেছে, এটা বলতেছে হচ্ছে একটা শ্বসনের ফলে দেহের বৃদ্ধি সাধন হইতেছে এবং দেহ শক্তিও পাইতেছে। এটা কিভাবে, এটাই মূলত আমরা দেখব, ঠিক আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলা যায় যে শ্বসনের ফলে কি হইতেছে। তুমি হয়তো বলতে পারো শ্বসনের ফলে তো কিছু হয় না, বলে জাস্ট শ্বাস প্রশ্বাস করছি। আসলে কিন্তু শ্বসনের ফলেই কিন্তু আমরা দেহের বৃদ্ধি হইতেছে, কীভাবে এটা আমরা দেখব, ঠিক আছে। আপাতত দাগাই ফেলি। এ অধ্যায়ে শ্বসন সম্পর্কে আরও একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সো দেখা যায় জীবের জীব ধারণ অর্থাৎ চলন, ক্ষয়, পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জৈবিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। জৈবিক কাজ আমরা দেখেছি চলন, ক্ষয়পূরণ অর্থাৎ সব কিছুই, ঠিক আছে। ক্ষয়পূরণ মানে হচ্ছে আমাদেরকে হয়তো বিভিন্ন জায়গায় কেটে কেটে গেলে বা বিভিন্ন জায়গায় অপারেশন বা যে কোনোভাবে আমাদের যখন বডির কোনো সমস্যা হবে সেটা যখন ঠিক হবে, ক্ষয়পূরণ। আচ্ছা, তো আমরা আগেই জেনেছি এই শক্তির প্রধান উৎস হলো সূর্যালোক, তাই না। স্থলসংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্যবস্তুর মাধ্যমে স্থিতি রূপে সঞ্চয় করে। এখানে একটা জিনিস খেয়াল করো দাগার ফলে, সেটা কি, শর্করা জাতীয় খাদ্যদ্রব্যর মধ্যে স্থিতি শক্তি রূপে অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চয় করে। আমরা দেখেছিলাম না এনার্জি দুই প্রকার, এনার্জি টু টাইপস। একটা কি, একটা এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি, নাইনে দেখেছি, এবং আরেকটা দেখেছি আমরা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সো এই যে কাইনেটিক এনার্জি কোনগুলো, যেগুলো মূলত হচ্ছে চলন শক্তি, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্থিতি শক্তি। সো আমরা এখানে স্থিতি শক্তি রূপে, কারণ একটা জায়গায় স্থির আছে এরকম আর কি। সো স্থিতি শক্তি রূপে সঞ্চয় করে রাখে। তো এটা কিন্তু নৈবেদ্যিকে আসে খাদ্যদ্রব্য কী রূপে শক্তি সঞ্চয় করে, ঠিক আছে। তখন তুমি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নৈবেদ্যিক। আচ্ছা, সো খেয়াল করো, খাদ্যের মধ্যে সঞ্চিত এই ধরনের শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। শ্বসনের সময় জীবদেহে এই স্থিতিশক্তি রাসায়নিক শক্তি হিসেবে তাপরূপে মুক্ত হয় এবং জীবের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়, ঠিক আছে। শর্করাজাত খাদ্যবস্তু ছাড়াও প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন জৈবিক অ্যাসিড শ্বসনিক বস্তুরূপে ব্যবহৃত হয়। জীবদেহে এই জটিল যৌগগুলো প্রথমে ভেঙে সরল যৌগে পরিণত হয় এবং পরে জারিত হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। আমরা আবার বলতেছি এখানেও জারিত হইতেছে, ঠিক আছে। অর্থাৎ জারণ বিজারণের মধ্যে আমরা দুই ধরনের দেখব, এটা হচ্ছে জারণ শক্তি হবে, ঠিক আছে, জারণ হইতেছে। সো মূলত কী হয়, জীবদেহে প্রথম যৌগিক জটিল মানে আমরা যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু অনেকটা জটিল রূপে থাকে, সেগুলোকে মূলত দাঁত দিয়ে প্রথমে ভাঙার পরে সরল করি। পরবর্তীতে পেটের মধ্যে গেলে আরও বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, এনজাইম থাকে, ঠিক আছে। এই এনজাইম, অ্যাসিড এগুলো বিভিন্নভাবে এগুলোকে কী করে ভাঙতে একটা সরল পর্যায়ে নিয়ে আসে, যেটাই মূলত আমাদের শরীর গ্রহণ করতে পারে, বাকিগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। মানে অ্যাট দ্য লাস্ট স্টেজ আমাদের মূলত গ্লুকোজ যে সিম্পল ফর্ম আছে সেটাই মূলত আমরা গ্রহণ করতে পারি। এই জন্যই তো কী হয়, এই জন্যই যখন আমরা হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দরকার হয় বা ইনস্ট্যান্ট পাউডার দেখি না আমরা বাজারের মধ্যে, এটা কী থাকে, গ্লুকোজ থাকে, ঠিক আছে, ইনস্ট্যান্ট এনার্জি। আচ্ছা, সো খেয়াল করো, সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি 24 ঘন্টায় শ্বসন চলতে থাকে, ঠিক আছে। তবে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে
অর্থাৎ ফুল ও পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল এবং কাণ্ডের অগ্রভাগ। তাহলে বর্ধিত অংশ কোনগুলো? মানে যেই অংশগুলো মূলত উদ্ভিদের বাড়ে আর কি, ঠিক আছে, মানে বৃদ্ধি পায়, এটাই বর্ধিত অংশ। বর্ধিত ফুল এবং ফুলের পাতার কুড়ি, তাই না, এটা বড় হয়, ফুল বড় হয়, ছোট হয়। তারপর হচ্ছে অঙ্কুরিত বীজ, মানে বীজ থেকে তো পরে যেতেছে। তারপর মূল এবং কাণ্ডের অগ্রভাগ, ঠিক আছে, অগ্রভাগ মানে উপরের ভাগ। তো এই পার্টগুলোই তো মূলত বাড়ে আর কি, ঠিক আছে। শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি। তো কোথায় শ্বসন ক্রিয়ার হার বেশি? যেখানে মূলত বেশি দরকার হইতেছে, তাই না, যেখানে কাজ বেশি লাগবে সেখানে তো এটা হবে। তো এটাই আর কি। সো এটা একটু নৈর্ব্যক্তিক হতে পারে, কোথায় হার বেশি, ঠিক আছে, তখন তোমাকে এগুলোর মধ্যে দিয়ে অন্যগুলো দিয়ে তোমাকে বলবে বের করো, তো পারা যাবে না। সো উদ্ভিদের শ্বসন ক্রিয়ার হার বেশি কোথায়? যেটা হচ্ছে বর্ধিত অঞ্চল, যেটাকে বলতেছি, মানে যেই জায়গাটা বাড়বে আর কি, ঠিক আছে। সো এটা মনে রাখার কিছু নাই, জাস্ট একটু আইডিয়া রাখলে হবে। তারপরে খেয়াল, সজীব কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়া আমরা দেখেছিলাম যে কোষের মূলত আমরা পাতার ক্ষেত্রে দেখেছিলাম হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এখানে দেখো সজীব কোষের এটা অনেকটা এরকমই আর কি, সাইটোপ্লাজমের মধ্যেও কিন্তু হয়, ঠিক আছে, এবং মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, সো ওইটা দেখেছিলাম আগেরটার মধ্যে, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে মূলত এটিপির কাজগুলো চলতেছিল, বা খাদ্য তৈরির কাজগুলো চলতেছিল, ঠিক আছে। এখানে কিন্তু একটু ভিন্ন, এখানে একটু ভিন্ন কি, শ্বসন প্রক্রিয়া কোথায় হইতেছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। শ্বসন প্রক্রিয়া হচ্ছে সজীব দেশের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে হইতেছে, ঠিক আছে। আমরা যখন সেল নিয়ে আরও পড়বো তখন আমরা জানতে পারবো সাইটোপ্লাজম কী এবং মাইটোকন্ড্রিয়া কী। আচ্ছা, এর জৈব রাসায়নিক প্রক্রিয়া জীবদেহের যৌগিক খাদ্যদ্রব্য জারিত হয়ে সরল দ্রব্যে পরিণত করে শক্তি উৎপন্ন করে, ঠিক আছে, সিম্পল এজ দ্যাট। এখন দেখব শ্বসনের প্রকারভেদ, ঠিক আছে। তো খেয়াল করো, শ্বসনের সময় অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাতের ইংলিশ কি? অ্যারোবিক রেসপিরেশন, আর এটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, ঠিক আছে। তো খেয়াল করো, সবাত শ্বসন, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক। সবাত শ্বসন মানে কি, যেই শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু, শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2, H2 এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে কি বলে? সবাত শ্বসন বলে, ঠিক আছে। মানে মোট কথা হচ্ছে, যেই শ্বসন প্রক্রিয়ার মধ্যে অক্সিজেন লাগতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে সবাত অ্যারোবিক, আর এটা হচ্ছে অবাত, এটা হচ্ছে অ্যানারোবিক, ঠিক আছে। তো বাকিটা তোমায় কিন্তু এটা এইভাবে লিখতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না যে CO2, H2 এগুলো কিন্তু লিখতে হবে, মানে আমরা জানি কিন্তু। জাস্ট তুমি যখন, আমি আরেকটা কি বলেছিলাম, যে যখনই এই ধরনের কোশ্চেনগুলো দিবে জীববিজ্ঞানে বা যে কোনো সায়েন্সের যে কোনো পার্টের মধ্যে, সেটার মধ্যে আমরা ওইটার সঙ্গে আমরা কিন্তু সেটার রিয়াকশন বা সেটার ফর্মুলা দেখাই দেবো, ঠিক আছে। যেমন তোমাকে ফিজিক্সের মধ্যে যদি বলে যে ভেক্টরটাকে বলে বা স্কেলার রাশি আঁকবে, তখন তুমি এগুলো দেখায় এটার কিন্তু উদাহরণ সহ দেখাবো। তো এখানেও যেরকম, এখানে তো সবাত শ্বসনের উদাহরণ দেখানো যায় না, এমনত তুমি কি করবো, এখানে জাস্ট কি হইতেছে, এনার্জি তৈরি হইতেছে, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু গ্লুকোজ C6H12O6 প্লাস 6 মোল অফ অক্সিজেন, কী হইতেছে, বিভিন্ন ধরনের এনজাইমের সাহায্যে এসে 6 মোল অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা ছেড়ে দিই, পানি 6 মোল অফ H2, এবং শক্তির পরিমাণটা দেখো 682 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে। মানে প্রতি মোল থেকে আমরা 686 কিলো ক্যালোরি পাইতেছি, ঠিক আছে। সো এখান থেকে সবাত শ্বসন প্রক্রিয়া অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়ে মোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38টি এটিপি তৈরি করতেছে, ঠিক আছে। কোথা থেকে? এক অণু গ্লুকোজ থেকে। তোমাকে এখন HW থাকবে যে যদি এক অণু থেকে যদি তোমার এই 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38টি এটিপি তৈরি হয়, তাহলে 3 মোল, মানে মোল মানেই তো অণু, তাই না। তো 3 মোল গ্লুকোজ থেকে আমরা কতগুলো CO2, H2O পানি
এবং এটিপি পাবো। ঠিক আছে, এটা বের করে ফেলবো। জাস্ট সিম্পল জিনিস গুণ করে দিলেই হবে। 1 মোল থেকে যদি 6 মোল পাই কার্বন ডাইঅক্সাইড, তো 2 মোল থেকে 12 মোল, তো এইভাবে আর কি। তো বাকিটা আমি আর বললাম না, এটা তুমি বের করে ফেলবা। তো এটা কিন্তু নৈবেদ্যিকে দিয়ে দিবে, তখন তুমি 1 মোলে চিন্তা করলে হবে না, তোমাকে তখন 3 মোল দিয়ে দিবে। 3 মোল গ্লুকোজ দিয়ে কত করে, এই জন্য আমি দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এখানে কোনো সমস্যা থাকার কথা না। তো নেক্সট, তারপরে আমরা আরেকটা আসতেছি অবাধ শ্বসন। ঠিক আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ, তবে আগেরটাই বেশি গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু আসবে। যেই শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, ঠিক আছে, অনুপস্থিত, তাহলে বলতে পারো শ্বসন প্রক্রিয়া অক্সিজেন ছাড়া কী হইতেছে কোনগুলোতে আমরা দেখব। এগুলো মূলত হচ্ছে যেগুলো মূলত ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যেখানে মূলত অক্সিজেন পাওয়া যায় না তাদের, তো সেই জায়গাগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিয়েই মূলত এগুলো বেশি হইতেছে। ঠিক আছে, মানে সেখানে অক্সিজেন কোনো নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আবার অক্সিজেন থাকে আর কি। সো জিনিসের অক্সিজেন তো লাগেই, তবে অন্য ফর্মে থাকে আর কি। সো এই জন্য আমরা এটা অবাধ শ্বসন বলতেছি, অ্যানারোবিক, বা ইংলিশগুলো খেয়াল রাখবে। যেই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতি হয় তাকে আমরা অবাধ শ্বসন বলি। অর্থাৎ যেই শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই, শ্বসনিক বস্তুগুলো কী? এখানে তোমার কিন্তু একটা কোশ্চেন আসবে, আগেরটাতেই আসার কথা ছিল, যে এই শ্বসনিক বস্তু কোনগুলো? শ্বসনিক বস্তু হচ্ছে এই শর্করা, এই প্রোটিন, এই লিপিড, বিভিন্ন ধরনের জৈবিক অ্যাসিড, মানে যেই জিনিসগুলো মূলত মানে শাসিত, মানে যেই জিনিসগুলো মূলত বিক্রিয়া হয় আর কি শ্বসনের ফলে, অর্থাৎ যেই জিনিসগুলোর জন্যই মূলত শ্বসন হইতেছে। কারণ শর্করা ভাঙার জন্য, প্রোটিন ভাঙার জন্য, লিপিড ভাঙার জন্য, বিভিন্ন ধরনের জৈবিক অ্যাসিডগুলো ভাঙার জন্যই তো মূলত আমরা শ্বাস প্রশ্বাস নিই। ঠিক আছে, তুমি যদি বায়োলজির কথা চিন্তা করো। সো এই শ্বসনিক বস্তু হচ্ছে সেগুলাই যেগুলো মূলত এই জিনিসগুলোতে ভাঙে। কোনগুলো ভাঙতেছে? ঠিক আছে, তো শর্করা, প্রোটিন, লিপিড, এগুলো হচ্ছে শ্বসনিক বস্তু। কাকে বলে এটা তুমি লিখে নিবা উদাহরণ সহ, কাকে বলে, বুঝাতে পারছি? আচ্ছা, সো এখানেও এটাই জাস্ট বলে দিলাম, তবুও এটা ভালো করে ডিটেলস লিখবো। শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়। দেখো, এখানে শুধুমাত্র এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হইতেছে, আংশিক রূপে, পুরোপুরি জারিত হইতে পারে না। এবং বিভিন্ন প্রকার জৈব যৌগ, যেমন ইথাইল অ্যালকোহল, C2H5OH, এটা কিন্তু মনে রাখবা, এই বিক্রিয়াগুলো মনে রাখবো। এটা কিন্তু মনে রাখার কথা, আমরা যখন কেমিস্ট্রি পড়বো তখনই কিন্তু দেখবো এটা থাকবে। সো C2H5OH, এখানে একটা জিনিস দেখো, আমি আগেও বলেছি যে OH থাকলেই সেই মৌলটা কি OH মাইনাস মূলত, এটা হচ্ছে মানে এটার মধ্যে হচ্ছে অ্যালকোহল। তো 11-12 কি আমরা জৈব রাসায়নিক পড়বো, ঠিক আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো, তো সেটার মধ্যে থাকবে কিন্তু তো অ্যালকোহল। অর্থাৎ এই OH কোথাও যেটা মধ্যে থাকবে সেটার মধ্যে আমরা বুঝতে পারবো অ্যালকোহল, C2H5OH। তারপর আরও বিভিন্ন ধরনের আছে, আপাতত মনে আসছে না আমার। তো ঠিক আছে, এবং এখানেও কিন্তু শক্তি উৎপন্ন হইতেছে, কিন্তু এইখানে শক্তি কিন্তু দেখো অনেক কমে গেছে। এখানে কি হইতেছে, আগেও কিন্তু 12 মোল মানে 1 মোল গ্লুকোজ ছিল, এখানেও কিন্তু 1 মোল গ্লুকোজ, কিন্তু এদের কি হইতেছে শক্তি 56 কিলো ক্যাল পার মোল, এখানে 686 কিলো ক্যাল পার মোল। কেন? কারণ শুধুমাত্র এই যে অক্সিজেন আছে এবং এনজাইমগুলো অন্য ধরনের আছে। ঠিক আছে, সো এখন এটা কিন্তু আমাদের মানুষ যে হতে পারে না, কারণ আমাদের এত কম এনার্জি দিয়ে আমাদের শরীর চলে না, মানে শরীরের রেসপিরেশন বলতেছি এবং শ্বাস প্রশ্বাস বলতেছি, তারপরে বিভিন্ন ধরনের কাজ, কোষের যেই জনন, প্রজনন, মৃত্যু, এগুলো সব হইতেছে, রক্ত চলাচল হইতেছে, সব কিছুই কিন্তু আমাদের এই এনার্জির উপর ডিপেন্ড করে। তো এনার্জি আমাদের এটা 56 কিলো ক্যাল পার মোল আমরা থেকে পেলে হবে না, তাহলে আমাদের অনেক খেতে হতো। তো এগুলো মূলত যারা অনেক ব্যাকটেরিয়া বা ছোটো লেভেলের অনেক দেখা গেছে মাইক্রোস্কোপিক অর্গানিজম যেগুলো থাকে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, ওটা অনেক ছোটো, আরও ছোটো আর কি, সেগুলো মূলত অনেক জায়গায় এই বিক্রিয়াটা হয় আর কি। দেখো, এটা লেখা আছে, এগুলো কেবলমাত্র শুধুমাত্র অণুজীবে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাধ শ্বসন হয়ে থাকে। ঠিক আছে, তো এটার মধ্যেও তুমি যখন সেম, আমি কিন্তু বারবার করে বলবো না,
যে যখন তুমি এটার মধ্যে ডেফিনেশন লিখতে দিবে যে অবাধ শ্বসন, তখন তুমি এই বিক্রিয়াটা অবশ্যই লিখবা। এবং এখান থেকেও তুমি দেখতেছো যে 1 মোল থেকে তুমি 2 মোল ইথাইল অ্যালকোহল পাইতেছো, 2 মোল কার্বন ডাইঅক্সাইড পাইতেছো। তো তোমাকে এখন বলবে যে 3 মোল বা 2 মোল 5 মোল থেকে, তো তখন তোমাকে এটাও পারতে হবে। ঠিক আছে, তো এটাও তুমি HW লিখে নিতে পারো যে তাহলে 5 মোল গ্লুকোজ থেকে আমরা কত মোল ইথাইল অ্যালকোহল অর্থাৎ C2H5OH এবং CO2 এবং শক্তি মূলত এটাও ATP ফর্মেই থাকে। তো এনার্জি আর কি কত মোল পাই, এনার্জি তো এটা কোনো ইয়ে নাই, তো এনার্জি কিন্তু কিলো ক্যাল পার মোল তুমি দেখাতে পারো। ঠিক আছে, কতগুলো 5 মোল। এটা কিসের জন্য? ফর অ্যানাইরোবিক দেখতে পাচ্ছ, অ্যান একটা হচ্ছে অ্যারোবিক, একটা হচ্ছে অ্যান লাগাই দিছে। তো এখানে আমরা একটু গ্রামাটিক্যাল পার্টও দেখতেছি, অ্যারোবিকের সঙ্গে অ্যান লাগাই দিলে এটা উল্টা হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে, তাহলে কিন্তু আর এগুলো মুখস্থ করতে হয় না। একটা মুখস্থ করে ফেললে তো বাকিটা মুখস্থ করতে হচ্ছে। অ্যান অ্যারোবিক, এটা হচ্ছে অ্যারোবিক, একটা হচ্ছে অ্যান অ্যারোবিক। তো অ্যান লাগাই দিয়েছে এটা উল্টা কিছু হয়ে গেছে। সো এখানে আমরা একটা সংক্ষিপ্ত জিনিস দেখতেছি। তো এটা আমরা সংক্ষিপ্ত না, এটা আমরা একটু ব্রডলি দেখব। তো জাস্ট এই পার্টটা একটু খেয়াল রাখি, আমরা পরে দেখবো। ঠিক আছে, এই চারটা আমরা পরে দেখবো। সবার শ্বসন প্রক্রিয়া এটাই মূলত এর পরের লাইনে থাকতেছে। এই দেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক 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 গুরুত্বপূর্ণ। অর্থাৎ সৃজনশীল তাকেই 3 নম্বরে 4 নম্বরে যেটার মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, সবার শ্বসন প্রক্রিয়া 4টি ধাপ। কয়টা ধাপ? সবার শ্বসন প্রক্রিয়ার হচ্ছে 4টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই তো, এখন তুমি বলো তো গ্লাইকোলাইসিস মানে কি হইতে পারে? না পড়ে দেখো, নাম থেকেই আমি বুঝতে পারতেছি, আমি বলেছিলাম, কিন্তু একটু ভেবে দেখো তারপরে বলো, পজ করতে পারো। হ্যাঁ, সো খেয়াল করো, গ্লাইকোলাইসিস, গ্লাইকো দিয়ে বোঝাইতেছে হচ্ছে গ্লুকোজ এবং লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। তো গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভেঙে ফেলা। বুঝতে পেরেছি। তো এটা মনে রাখার কিন্তু কিছু নাই, নাম থেকেই তোমাকে বুঝতে হবে যে কি হইতেছে। তো গ্লাইকোলাইসিস মানে হচ্ছে এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড অর্থাৎ ভেঙে যায় আর কি। ভেঙে কী হইতেছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড C3H3H4O3 উৎপন্ন করে। এই ধাপে 4 অণু এটিপি, তার মধ্যে 2টা খরচ হয়ে যায়। 2 অণু NADH প্লাস H পজিটিভ অর্থাৎ রিডিউসড নাইকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রক্রিয়া। এটা আমরা যখন অবাধ শ্বসন প্রক্রিয়া দেখব সেটার মধ্যে আমরা প্রথম ধাপ দেখব কি গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তোমাকে যদি দেখাই যে এই দেখো অবাধ শ্বসন প্রক্রিয়ার মধ্যে গ্লুকোজ, এটার মধ্যে অসম্পূর্ণ যদিও, তবু গ্লুকোজের কিন্তু এই তো এটাও কিন্তু গ্লাইকোলাইসিসই। ঠিক আছে, এটা হচ্ছে ইনকমপ্লিট গ্লাইকোলাইসিস। ঠিক আছে, সো আমরা এটাই দেখব, দুইটার মধ্যে এটা হইতেছে, কারণ যেহেতু এটার মধ্যে কী লাগতেছে না, তার মধ্যে যেহেতু কি লাগতেছে না, কোনো অক্সিজেনের প্রয়োজনীয়তা নেই। গ্লাইকোলাইসিস সবাত ও অবাধ উভয় শ্বসনেরই প্রথম পর্যায়। ঠিক আছে, তো ফার্স্ট ধাপে আমাদের কি থাকতেছে? গ্লাইকোলাইসিস। তো আমরা দেখবো এটার মধ্যে কী হইতেছে। তো এই বিক্রিয়াগুলো কোষের কোথায় হইতেছে? সাইটোপ্লাজম। এখানে কিন্তু 3টা পয়েন্ট পাইতেছে আমরা। প্রথম পয়েন্ট কি? এটার মধ্যে কোনো অক্সিজেন লাগতেছে না। দ্বিতীয় পয়েন্ট, এটা কোথায় হইতেছে? সাইটোপ্লাজমে হইতেছে। তৃতীয় পয়েন্ট, এটার মধ্যে কি কি হইতেছে? একটা পাইতেছে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, কত অণু? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 4 অণু এটিপি, তার মধ্যে 2টা খরচ হয়ে যাবে, এবং 2 অণু NADH প্লাস H পজিটিভ অর্থাৎ রিডিউসড নাইকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, সো এগুলোই কিন্তু আমরা পাইতেছি। তো প্রথম ধাপ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এরপরে কী করব? এটা যখন লিখব, এটা লেখার পরে আমরা এখানেও এই বিক্রিয়াটা লেখার থেকে আমাদের এখানে বিক্রিয়া গুরুত্বপূর্ণ। জাস্ট যেটা লিখতেছি সেটাই আমরা জাস্ট সাইন্টিফিক ভাষায় দেখাবো।
তো আমাদের এখানে কি হইতেছে, আমি যদি গ্লাইকোলাইসিস দেখি, দেখো ফার্স্ট স্টেজ। তো গ্লাইকোলাইসিসের মধ্যে আমাদের কত মোল গ্লুকোজ লাগতেছে? 1 মোল C3 C6H12O6, ঠিক আছে। তো 1 মোল যেহেতু, এটা তো লেখার কিছু নাই। প্রথমে আমাদের কি গ্লাইকোলাইসিস, সো এটার মধ্যে আমাদের কি হইতেছে C6H12 এবং O6, এটা ভেঙে যেতেছে। ভেঙে আমাদের কি তৈরি করতেছে? দেখো 2 কার্বন, আচ্ছা উপরে একটা 2 অণু পাইরুভিক অ্যাসিড C3H4O3 আর 2 মোল C3H4O3, ঠিক আছে, ঠিক আছে। তারপরে কি 2 মোল NaDH প্লাস H পজিটিভ এবং 4টা এটিপি, এটার মধ্যে 2টা এখানেই খরচ হয়ে যাবে, ঠিক আছে, টু ইউজড। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে ফার্স্ট স্টেজ। তো তুমি যখন এটা লিখবা, তুমি এটার নিচে নিচে এইটার নাম কি সেটা তুমি একটু দেখাই, তার মানে তুমি কীভাবে লিখবা আমি যদি বলি। পরীক্ষার সময় তুমি হচ্ছে প্রথমে একটা নতুন পেজ, তুমি প্রথমে লিখবা হোয়াট ইজ কল্ড, মানে তোমাকে বলবে যে শ্বসন প্রক্রিয়া কোন শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে হইতেছে, ঠিক আছে। তুমি প্রথমে হচ্ছে কোন শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে হবে সেটা লিখলা। তারপরে তুমি লেখাটা হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়া কাকে বলে, যে কোনো একটা দিবে আর কি, 2টা দিলে তখন তো আলাদা করে লিখবা। তো আমি জাস্ট বুঝাইতেছি। তো তুমি প্রথমে হচ্ছে লিখবা অবাধ শ্বসন প্রক্রিয়া কাকে বলে। তারপরে লেখার পরে যখন তুমি এটা ব্যাখ্যা করতে যাবা 4টা ধাপ, তো প্রথম ধাপ আমাদের আসতেছে কি আসতেছে গ্লাইকোলাইসিস। এখন এটা যদি 4 নম্বরের কোশ্চেন হয় তখন তুমি গ্লাইকোলাইসিস কাকে বলে সেটা তো ব্যাখ্যা করতে হবে। 3 নম্বরে আসলে তুমি এত কিছু ব্যাখ্যা না করে তুমি লিখবা গ্লাইকোলাইসিসের মধ্যে গ্লুকোজ বানানটা খেয়াল করো, বানানটা ভুল হয়েছে মনে। আমি যদি ইংলিশে লিখে দিই, বাংলাটা একটু খেয়াল করছি, তুমি একটু বাংলায় লিখতে পারো। সো গ্লুকোজ ইংলিশে লিখলেও কিন্তু এটা হয়। গ্লুকোজ কী হইতেছে 2 মোল কী হইতেছে পাইরুভিক অ্যাসিড, তাই না? পাইরুভিক অ্যাসিড প্লাস 2 মোল Na, মানে তুমি লিখতে পারো এখানে রিডিউসড নাইকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, ঠিক আছে। এত বড় না লিখে, তো এটা বড় বেশি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট কী করব, গ্লুকোজ C6H12O6, এটা কী হইতেছে, এটা ছোটো দিলে এটা বড় হয়ে যেতে, তাই না? এই ছোটো করে দিতে লিখে হবে এইটা 2 মোল পাইরুভিক অ্যাসিড তো এটা আমি সংকেত দিই, আগে লাগে 2 C3H4O3 plus 2 plus H positive
+4 দেখাতে হবে কতগুলো এটিপি তৈরি এটিপি এখানে লিখতে হবে 2 ঠিক আছে এখানে তুমি এটাকে দেখাই দিলে এটা হচ্ছে গ্লুকোজ টিচার যদি না বুঝতে পারে বা তুমি দেখাইতে হবে তুমি বুঝছো এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড এটা আর দেখাতে হবে না কারণ এটা আমরা জানি অনেক বেশি ইউজ হয় এবং এটা অনেক বেশি এটাও বেশি ইউজ হয় কিন্তু পাইরুভিক অ্যাসিড কিন্তু ঠিক আছে তো এইভাবে দেখেন তারপরে আমাদের আসবে দ্বিতীয় স্টেপ দেখি আমরা দ্বিতীয় স্টেপে কি আসে দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোএ সৃষ্টি কোএ মানে কি মানে কোএ এটাকে লিখলে এইভাবে লিখে সেটা হচ্ছে কোএনজাইম ঠিক আছে কোএনজাইমকে আমরা কোএ লিখতেছি ঠিক আছে সো কোএ কিভাবে লিখছে দেখো এই দেখো অ্যাসিটাইল কালার চেঞ্জ করে দেখি অ্যাসিটাইল তো গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড খেয়াল করো আগেরটার সঙ্গে মিলায় পড়বে আগেরটার মধ্যে দুই অণু পাইরুভিক অ্যাসিড এরা এখন কি করবে এই 2 অণু পাইরুভিক অ্যাসিড এখন এখানে কাজে লাগাবে এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে দেখো এক অণু থেকে দেখো এখানে বলতেছে প্রতি অণু তো প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট কালারটা লাল কালার দিতে 2 কার্বন বিশিষ্ট এক অণু অ্যাসিটাইল কোএনজাইম এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু NADH+ H পজিটিভ অর্থাৎ এটাকে আমরা NADH2 লিখতে পারি ঠিক আছে শর্ট ফর্ম NADH+ H পজিটিভকে আমরা কি লিখি NADH2 দুইটা যেহেতু তাই না প্লাস H পজিটিভ বলতে যেহেতু এতক্ষণ না বলে NADH2 মানে কিন্তু আমরা দেখেছিলাম কি রিডিউস নাইকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ঠিক আছে উৎপন্ন হবে অর্থাৎ 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে এখানে 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হইতেছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH+ H তো বিক্রিয়া খুব সোজা সেটা কি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপের নাম কি সেকেন্ড ধাপের নাম হচ্ছে অ্যাসিটাইল ACETYL অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হচ্ছে ঠিক আছে অ্যাসিটাইল কোএ তুমি এটা তৈরি হইতেছে তুমি এটা জাস্ট লিখে দাও ফরমেশন তো এটার মধ্যে কি হয়েছে এই যে আগের যে 2 অণু কি পাইরুভিক অ্যাসিড তাই না তাই ওইভাবে দাগ করবে না এইভাবে লিখবা না আমি জাস্ট লিখে দিতেছি ঠিক আছে বা জাস্ট ফরম্যাটটা ফলো করবো তার মানে এখানে আমাদের সেই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড এটা আমাদের এখানে কাজে দিবে C3H4O3 এইটা এখন ভেঙে যাবে এটা ভেঙে কি হবে দেখো 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম 2 অ্যাসিটাইল কোএ ঠিক আছে প্লাস 2 CO2 প্লাস 2 NADH মানে এটাকেই তো আমি বলতে পারি NADH2 তাই না বুঝতে পেরেছি এই এখন এই ধাপটি
সাইটোপ্লাজমে ঘটে বলে মনে করা হতো, তবে সর্বশেষ যে তথ্য উপাত্ত অনুসারে এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটতেছে। কোথায় ঘটতেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিকের জন্য, ঠিক আছে? বা তোমাকে বলবে যে ওই ধাপগুলো ব্যাখ্যা করো যেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। তাহলে আমরা এই সাইটোপ্লাজমে শুধুমাত্র গ্লাইকোলাইসিস হবে এবং বাকি যে 2, 3, 4 ধাপ এগুলো সবগুলো কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হবে। আমি বুঝাইতে পারছি? এই দেখো লাস্টেরটা মাইটোকন্ড্রিয়া। এই জন্য তো মাইটোকন্ড্রিয়াকে আমরা কী বলি? পাওয়ার হাউস, তাই না? কারণ এটার মধ্যে সব ধরনের এই এনার্জিগুলো তৈরি হইতেছে। আমি বুঝাইতে পারছি? খাবার তো খেলাম, কিন্তু এনার্জি কীভাবে তৈরি হইতেছে? এটা মূলত এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে তৈরি হবে। সো আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের সেকেন্ড ধাপ। কোনো সমস্যা? ঠিক আছে, এভাবে লিখলে তখন কিন্তু তোমার মনে থাকতেছে, তুমি তো ইজিলি বুঝতে পারবা। সো এইভাবে সবসময় লেখার চেষ্টা করবা। সব ধরনের বায়োলজির জিনিসগুলাই তুমি শর্ট করে ফেলতে চাও, ঠিক আছে? শর্ট করে ফেললে তখন তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে না, তবে অবশ্যই তোমাকে যখন বারবার লিখতে হবে কারণ তুমি যেহেতু লিখতে পারো না। সো এখন আমাদের 3 নাম্বার ধাপ। এইখানে খেয়াল করো, এইখানে কিন্তু কোনো এটিপি তৈরি হয়। সো আমরা দেখব কী হইতেছে বিষয়টা। তৃতীয় ধাপ হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, ক্রেবস সাইকেল। ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স ক্রেব এই চক্রটি আবিষ্কার করেন বলে কি ক্রেবস সাইকেল, ঠিক আছে? এ পর্যায়ে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এই চক্রের সকল বিক্রিয়ায় কিসে ঘটতেছে? মাইটোকন্ড্রিয়া। আগে ম্যাট্রিক্সে, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়াতে, যদি আগে ভাবার হতো একটু হেড করবে না, কিন্তু এখন বলতেছে এটা মাইটোকন্ড্রিয়াতে হইতেছে এবং শুধুমাত্র প্রথমটাই পেলে আমাদের সাইটোপ্লাজম হইতেছে। এই চক্রে এক অণু অ্যাসিটাইল কোএনজাইম, এই যে আগের মধ্যে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হলো এখানে, এই যে অ্যাসিটাইল, এখন এইটা ভাঙবো, ঠিক আছে? দেখতে কীভাবে ভাঙতেছে? পাইরুভিক অ্যাসিড এখানে ভাঙছে, গ্লুকোজ আগেটা ভাঙছে, পাইরুভিক অ্যাসিড এখানে ভাঙছে, অ্যাসিটাইল কোএনজাইম এখন ভাঙবে। তাহলে আমাদের এখন কাজ কী হবে? অ্যাসিটাইল, এই যে 2 অণু অ্যাসিটাইল, তো প্রথমে এটা আমাদের কি নাম দিব? কি এটা আমাদের নাম হচ্ছে ক্রেবস সাইকেল, CREB', ক্রেবস সাইকেল, বিজ্ঞানিকের নাম অনুসারে। তো এটার মধ্যে আগের যে এই যে 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম, তাহলে 2 অ্যাসিটাইল কোএ, ঠিক আছে? এখন এইটা ভাঙার পালা, এইটা ভেঙে আমাদের কি হবে? তো এই চক্রে এক অণু অ্যাসিটাইল কোএনজাইম থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH+H পজিটিভ, 1 অণু FADH2 এবং 1 অণু GTP পাইতেছে, গুয়ানোসাইন ট্রাইফসফেট, GTP, গুয়ানোসাইন ট্রাইফসফেট, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? GTP। এবং FADH2 কে আমরা কি বলি? মনে করো FADH2 কে আমরা রিডিউসড ফ্ল্যাভিন অ্যাডিনোসাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, না? রিডিউস ফ্ল্যাভিন, F ফর ফ্ল্যাভিন, অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। NADH2 কে বলি আমরা রিডিউস অ্যাডিনাইন নাইট্রোজেনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এখানে দেখো NADH2 বা NADH2, হ্যাঁ হচ্ছে FADH, ঠিক আছে? অর্থাৎ 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP। খেয়াল করো অনেক কিছু। প্রথমে কি আমাদের হচ্ছে 2 অণু, তো 2 অণু থেকে আমাদের প্রথমে হচ্ছে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এখানে 2 অণুর জন্য আমরা 4 অণু কার্বন ডাইঅক্সাইড পেলাম, 6 অণু FADH2, 6 NADH2, আগেরটার মধ্যে প্লাস ছিল,
প্লাস 2 অণু FeDH2 প্লাস 2 অণু GTP, গুয়ানোসাইন ট্রাইফসফেট, 2GT। ঠিক আছে, কোনো সমস্যা নাই। উল্লেখ্য, প্রাণী কোষের ক্রেবস চক্রে কখনো কখনো জিটিপির পরিবর্তে সরাসরি এটিপি উৎপন্ন হতে পারে। জিটিপি এটিপিরই একটা ফর্ম, অন্য কিন্তু প্রায় সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই চক্রে জিটিপির আচ্ছা, পরবর্তী ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্রে যেহেতু এক অণু জিটিপির সমতুল্য হিসেবে এক অণু এটিপি উৎপন্ন হয়, সেহেতু এই পার্থক্যটি ক্রেবস চক্র থেকে উৎসারিত মোট শক্তির পরিমাণে কোনো তারতম্য ঘটে না। ঠিক আছে, আমরা জিটিপি এটিপি লিখতে পারি। ঠিক আছে, তো এখানে যেহেতু জিটিপির মান এটিপির মতোই হবে আমরা দেখব, সো যেহেতু সেই জন্য আমরা এখানে জিটিপি লিখব। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। তারপরে আমাদের হচ্ছে 4 নাম্বার ধাপ, লাস্ট ধাপ, সেটা কি ইলেকট্রন প্রবাহতন্ত্র অর্থাৎ ইটিএস। আমরা বলেছিলাম না, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস। ফুল নেমগুলো কিন্তু মনে রাখবা, ফার্স্ট ক্লাসেই বলে দিস। উপরোক্ত 3 ধাপে যেই NADH প্লাস H পজিটিভ অর্থাৎ বিজারিত NAD বিজারিত FAD উৎপন্ন হলো, এই ধাপে সেগুলো জারিত হয়ে এটিপি, পানি এবং উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন করে। ঠিক আছে, মানে এইটার মধ্যে কী হইব, ওই যে এটার মধ্যে আগেরগুলো যে তৈরি হয়েছিল এইগুলো থেকে আমরা এখন এটিপি বের করব। ঠিক আছে, কারণ এগুলো তো আমাদের কাজ না, যে কাজ হচ্ছে এটিপি বের করা। ঠিক আছে, এটার মধ্যে মূলত সেটাই হয় আর কি। ঠিক আছে, ওই তো বিজারিত এগুলো সেগুলো সব জারিত হয়। উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে, সেই শক্তি এটিপি তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রন প্রবাহতন্ত্র এটার মধ্যেও কোথায় হইতেছে, মাইটোকন্ড্রিয়া। তো বাকিগুলো সবগুলোই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হইতেছে, তো এটা ভুল করা যাবে না। সো কাজেই তোমরা দেখতে পাচ্ছ যে সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি। দেখা যাক, দেখো কার্বন ডাইঅক্সাইড কয়টা, কার্বন ডাইঅক্সাইড কয়টা, এখানে 2টা কার্বন ডাইঅক্সাইড এবং এইখানে 4টা। কয়টা হয়ে গেল আমাদের কার্বন ডাইঅক্সাইড? হয়ে গেল 4 আর 2 6। আমরা জানি কি, একদম প্রথম ধাপ থেকে আমরা দেখে এসেছি যে পানি তৈরি হয় আমাদের, এই যে কোথায় লেখা আছে এটা, এই 6 mol of H2। এই পানিটা কিন্তু এটা আমরা দেখানো হয় না, কিন্তু আমরা দেখেছি। তো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38টা এটিপি তৈরি হবে। এখন তুমি বলবো 38টা এটিপি কীভাবে, এটাই আমরা এখন দেখব। ঠিক আছে, এটাই আমরা এখন দেখব 38টা এটিপি কীভাবে। নিচের চার্টে সেটি দেখানো হলো, অর্থাৎ এই যে এটা এইখানে দেখো, 1 অণু FADH সমান হচ্ছে 3 অণু এটিপি। আচ্ছা, এক অণু NADH প্লাস H পজিটিভ অর্থাৎ NADH2 থেকে 3 অণু পাই, 1 অণু FADH থেকে 2 অণু পাই এবং 1 অণু GTP থেকে 1 অণু পাই। ঠিক আছে, মনে থাকবে, এটা মনে থাকতে অনেক গুরুত্বপূর্ণ। 1 অণু FADH থেকে 3 অণু, 1 অণু NADH2 থেকে হচ্ছে 3 অণু, 1 অণু FADH2 থেকে 2 অণু এবং 1 অণু GTP থেকে 1 অণু পাই। সো এখন খেয়াল করি, আমাদের এখানে এটিপি তৈরি হয়েছিল, আমাদের পাইছিলাম আমরা 2টা। ঠিক আছে, আর এইখানে কিন্তু আমরা এটাই পাবো, এই যে ইলেকট্রন সিস্টেম অর্থাৎ লাস্ট স্টেপের মধ্যে এইগুলোই তো ভাঙবে এখন, FADH2, NADH2, FADH2, GTP এগুলো। ঠিক আছে, তো এখান থেকে 2টা, তা আমরা একটা NADH2 থেকে আমরা কি পাই, 3টা, তাহলে 2টা থেকে আমরা কয়টা পাবো, 3 2 6টা।
পাইলাম। আবার এইখানে হচ্ছে পাবো আমরা 2টা, তো 2 থেকে এখানে আমরা 6টা, 3 দুগুণে 6, কোনো সমস্যা নাই। এইখানে আবার 6, 3 6 এখানে কিন্তু আমরা 18টা পাবো। এখানে 2 আমরা এক কোনো এফডিএস থেকে 2টা, তাহলে 2টা থেকে আমরা পাবো 4টা, এবং জিটিপি এটাও পাবো 2টাই, কারণ এক কোনো জিটিপি থেকে এক কোনো 2টা থেকে 2টা। এখন এগুলো যোগ করে দেখি, 18, 2 20, 24, 6 28, 28, 29, 30, 36, আর এই যে 2টা তৈরি হয়েছিল, এখানে 4টাই তো তৈরি হয়েছিল, এটা তো পরে 2টা শেষ হয়ে গেছে, তো এটা আমরা খেয়াল করবো না। তৈরি হয়েছে কতগুলো, 4টা তৈরি হয়েছে, 2টা ইউজ হয়ে গেছে, সেটা পরে দেখো। 10, 16, 20, 30, না উল্টা পাল্টা লেগে আছে, এটা কি দেখি। আচ্ছা 24, এখানে 30, তাই না? হ্যাঁ, 18, 2, 20, 24, 6, 30, 30, 6, 36, আগেরটাই ঠিক লিখছিলাম, এটা পাল্টা করে ফেলি কেন? এই তো এটাই হয়ে গেল, কারণ 2টা ইউজ হয়ে গেছে, তো মোটমাট কতগুলো এখানে শেখায় সেটা দেখাইতেছে। ঠিক আছে, তো দেখি প্রথমটার মধ্যে আমাদের এই দেখো গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা কি পাইতেছি উৎপাদিত, আমরা দেখি গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা 2 অণু এনে পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটা পাইতেছি, এবং 4 অণু এটিপি। তো এটার মধ্যে ব্যয় তো যেহেতু 2টা এটিপি ব্যয় হয়ে গেছে, এটা আমরা দেখলাম, তাহলে লিটোটা আমাদের এখানে কয়টা পেলাম? 8টা, তাই না? দেখো 4 আর 2 কত? 8। এরপরেটা হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম। অ্যাসিটাইল কোএনজাইম এখান থেকে আমরা হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাইতেছি, ব্যয়িত শুধু 2 অণু, এটা দরকার নেই। ঠিক আছে, তো আমরা এখানে দেখো 6 আর 2, 6টা এটিপি, তাই না? 6টা এটিপি দেখো, কারণ 2 অণু এনএডিএস থেকে আমি 6টা পাবো। আচ্ছা, তারপরে দেখো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 18 অণু জিটিপি এটিপি, আর 4 অণু এটিপি এবং 2 অণু 118, 4, 2 সমান সমান এখানে 18, 20, 24। এই যে 24, 6, 30, 30 আর 38 সব মিলে আমাদের এটিপি সংখ্যা কতগুলো আমরা পড়লাম? 38টা এটিপি। কত মোল থেকে? 1 মোল কি থেকে? গ্লুকোজ থেকে। তো এটা কিন্তু অনেক ইজি, 2-3 বার করলেই তোমার এগুলো সব মনে থাকার কথা। আমি বুঝাতে পারছি? তুমি যে কোনো মনে রাখলে কিন্তু তখন এই 4টার মনে রাখার কোনো দরকার নেই, তুমি নৈবেদ্যিক পেলে তুমি কিন্তু পাবা। ঠিক আছে, ঠিক আছে, বুঝাতে পারছি? তাহলে তোমার এখন কাজ থাকবে, তোমার এখন এখানে কাজ থাকবে এই যে আমি লেখাইছিলাম 1 মোল, তো 1 মোল গ্লুকোজ থেকে আমাদের কি কি রিঅ্যাকশন হবে? কিসে? অ্যারোবিকে। অ্যারোবিক রেসপিরেশনে এটা বের করা, ওই ফর্মুলাগুলো সহ কীভাবে করলাম ভালো করে বুঝে তুলছি, এবং আরেকবার বের করবার তুমি হচ্ছে 3 মোল গ্লুকোজ। 3 মোল গ্লুকোজ থেকে কিন্তু আমরা এটিপি আরও বেশি পাবো, তো ওইগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ওইগুলো যতগুলো 1 মোল লিখছে বা 2 মোল লিখছিল ওইগুলো জাস্ট সম পরিমাণে চেঞ্জ হবে। ঠিক আছে, এটা পারা যাবে না, একটু হায়ার জিনিস, কিন্তু তুমি যেহেতু পড়তেছো বুঝতে পারছো এটা, তার মানে আমি বুঝতে পারবো তুমি এটা করতে পারছো। ঠিক আছে, কতগুলো এটিপি কতগুলো কি এভাবে এটা পড়ে করো। তার আগে তুমি 1 মোলটা ভালো করে শিখো। 1 মোলটা আমি এত এইভাবে যেভাবে দেখালাম এভাবে দেখে
এগুলো জাস্ট একটু ক্লিন রাখবা, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বিভিন্ন জিনিস দেখাইছি। কার্বন ডাইঅক্সাইড আমাদের কয়টা তৈরি হইতেছে, 6টা, 4 আর 2, 6টা হচ্ছে আমাদের পানি এবং হচ্ছে 38টা এটিপি। ঠিক আছে, এটাই। সো আমরা এই ক্লাসে এই পর্যন্তই দেখি। নেক্সট ক্লাসে আমরা আশা করতেছি শেষ করতে পারবো, কারণ এই ক্লাসে আমি শেষ করে দিতাম তোমার তখন আমার ভালো লাগে না। সো তারপরে আমরা দেখবো হচ্ছে অবাধ শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা, এটার মধ্যেও 2-3টা জিনিস, তারপরে আমরা শ্বসনের গুরুত্ব দেখলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এই পর্যন্তই। ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করে দিই।